দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। কলকাতায় নৃশংস খুনের শিকার বাংলাদেশের এমপি, আটক ৩, দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। আমার বাবার হত্যার বিচার চাই আমি, আপনার এই বিষয়ে আমার সহযোগিতা করবেন। পরিকল্পিত হত্যার শিকার এমপি আনার, বলছে সরকার, ভারতের দায় দেখছে বিএনপি। অর্থনৈতিক সংকটেও থেমে নেই আমলাদের গাড়ি বিলাস, ১.৫ কোটি টাকা করে কেনা হবে ২৬১ গাড়ি। চট্টগ্রাম ঢাকা মহাসড়কে সন্ধ্যাতেই নামে আতঙ্ক। যাত্রাবাড়ি, মাতুয়াইল ও রায়েরবাগ অংশে অস্ত্র ঠেকিয়ে প্রকাশ্যে চলে ছিনতাই। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত বুদ্ধ পূর্ণিমা, উৎসব আয়োজনে মানবজাতির মঙ্গল প্রার্থনা। শ্রদ্ধা আর অশ্রুতে রাইসিকে শেষ বিদায়, তেহরানে ৫ কিলোমিটার শোক মিছিল। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজ বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, তবে শুরু করব আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংকে আর্থিক সংকট নিয়ে। অনেক গ্রাহক যেখানে যাচ্ছেন আইসিবি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে, সেখানে বেশ কয়েকটি শাখা থেকেই গ্রাহকদের ফিরতে হচ্ছে। সামান্য টাকা ৫-১০ হাজার টাকা অনেকে তুলতে পারছেন না, আরও বড় অঙ্ক হলে তো কথাই নেই। অন্যদিকে পদ্মা ব্যাংকে গ্রাহকরা বলছেন, গেলে তাদের যদি একটা নির্দিষ্ট অঙ্কের টাকা চাইছেন তারা তখন তার অর্ধেক নিয়ে যে পরে আবার এসে বাকি অংশ নিয়ে যেতে বলা হচ্ছে। এই যখন পরিস্থিতি, তখন ব্যাংক খাত নিয়ে নানান ধরনের প্রশ্ন উঠছে, সেখান থেকে আলোচনা শুরু করব। এছাড়াও ভারতে বাংলাদেশি এমপি খুনের শিকার হয়েছেন, সে বিষয়ে আলোচনায় আসতে চাই। আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি স্টুডিওতে এবং একজন সরাসরি যুক্ত হয়েছেন। স্টুডিওতে আমাদের সাথে আছেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, তিনি প্রেসিডিয়াম সদস্য যুবলীগ এবং সাবেক সংসদ সদস্য, এবং আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনি সাবেক সংসদ সদস্য এবং আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব আবু সাইদ খান, তিনি সিনিয়র সাংবাদিক ও লেখক। আপনাদের তিনজনকেই স্বাগত এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আজকে একটি গোল টেবিল আলোচনায় ব্যাংক খাত এবং অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বিশিষ্টজনেরা, তার অংশ বিশেষ দেখে নেব। এবারের বাজেটের অন্যতম মুখ্য বিষয় আর্থিক দিক থেকেই আমাদের সামনে নিয়ে আসতে হবে, এবং সেখানে ব্যাংক ঋণ খেলাপ এবং অর্থ পাচারের বিষয়টি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংক ইজ an accomplice for cheating the exporters. আপনি আমাকে 2 টাকা ইনসেন্টিভ দিয়েছেন, আমার থেকে 5 টাকা আপনি ফরেন এক্সচেঞ্জ এর মধ্যে দিয়ে নিয়ে চলে গেছেন। শুরুতেই রুমিন ফারহানা, আপনার কাছে আসতে চাই। একদিকে বাণিজ্যের ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে সংকোচন নীতিতে গেছে, অনেক পণ্য আমদানি করতে অসুবিধার মুখে পড়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ব্যাংক খাত নিয়ে এই বছর থেকেই নানান ধরনের উদ্যোগ আমরা দেখেছি, সেখানে একীভূত করার এক পর্যায়ে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিল, তারপর আবার সেখান থেকে পিছু হটে আসলো। এখন আইসিবি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে বাস্তবতা এই যে বিভিন্ন শাখা থেকে গ্রাহকদের আসলে ফিরে আসতে হচ্ছে, তারা তাদের আমানতের টাকা সেখান থেকে ওঠাতে পারছেন না। পদ্মা ব্যাংকের একই রকম অবস্থা। এই পরিস্থিতিতে আমরা কিভাবে এসে পড়লাম? আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনে থাকবার কথা, যখন শ্রীলঙ্কা দেউলিয়া হলো সেই সময় থেকেই কিন্তু নিরবচ্ছিন্নভাবে বলে আসা হয়েছে, অ্যাটলিস্ট আমি তখন সংসদে ছিলাম এবং আমি খুব শক্ত ভাষায় সংসদে বারবার বাংলাদেশের অর্থনৈতিক সংকটের কথা বলেছি, অর্থনৈতিক সংকটের কারণগুলো বলেছি, এবং আমি তৎকালীন যিনি অর্থমন্ত্রী ছিলেন তাকে বারবার বলা হয়েছে, অ্যাটলিস্ট আমি বিরোধী দল থেকে যতটুকু আমার পক্ষে করা সম্ভব বিষয়গুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার। ন্যূনতম কোনো সচেতনতা সরকারের মধ্যে তখনও দেখিনি, এখনও দেখছি না। যখন বলেছিলাম বাংলাদেশ শ্রীলঙ্কা হওয়ার পথে কিনা, আমাদের একটা বাজেট আলোচনায় এই প্রশ্নটি আমি করেছিলাম, তখন মোটামুটি আমাকে নিয়ে ৩০০ জন সদস্যই আওয়ামী লীগের যারা ছিলেন সংসদে হাসাহাসি করেছেন। আজকে দেখুন এই প্রশ্নটি আমাদের উঠছে যে মাত্র ৫,০০০-১০,০০০ টাকা তুলতে গিয়ে গ্রাহককে ফেরত আসতে হচ্ছে।
আমাদের এই অবস্থাটা তো আসলে একদিনে হয়নি। ব্যাংক খাতটা ঠিক বিদ্যুৎ খাত কিংবা মেগা প্রকল্পের মতোই খুবই পরিকল্পিতভাবে কিছু গোষ্ঠীর হাতে তুলে দেয়া হয়েছে। বিদ্যুতে যেমন সামিট গ্রুপ, এসালম, মানে বিদ্যুতের কিছু কিছু গ্রুপ আছে, সরি এসালম না, এসালম ব্যাংকে বিদ্যুতের কিছু কিছু গ্রুপ আছে, তা সেই গোষ্ঠীদেরকেই আসলে পুরো পাওয়ার সেক্টরটা তুলে দিয়ে হাজার হাজার কোটি টাকা সেখান থেকে বানাতে দেওয়া হয়েছে, এবং তার ফলে আমরা দেখেছি ফোর্বস পত্রিকায় আমাদের বিলিয়নিয়ারের ছবি। ঠিক একইভাবে ব্যাংক খাতটা আপনি দেখেন, এই সরকার যখন ক্ষমতায় আসে তখন মন্দরিন কত ছিল, আর এখন সরকার স্বীকৃত মন্দরিনটা কত। সরকার বলছে 1,45,000 কোটি টাকা মন্দরিন। অন্যান্য যেই পুনঃতফসিল বলেন, অবলোপন বলেন, এইগুলো যদি যোগ করেন অর্থনীতিবিদরা বলছে 4.5 লক্ষ কোটি টাকা মন্দরিন। এই মন্দরিনটা যদি আপনি দেখেন কারা করেছে, কারা ব্যাংক থেকে লোন নিয়েছে, লোনটা ফেরত না দিয়ে দফায় দফায় সময় বাড়িয়েছে, কিছু টাকা দিয়েছে, কিছু দেয়নি, পুনঃতফসিল করেছে, কোর্টে গেছে, কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার নিয়ে আবার মানে ব্যবসা করেছে, আবার ঋণ নিয়েছে, তারা কারা? আজকে আমি দেখছিলাম গণসংহতি বাংলাদেশ ব্যাংক অভিমুখে বোধহয় যাত্রা করেছিল যে খেলাপি গ্রাহকদের তালিকা প্রকাশ দাও, আমাদের হাতে দাও। সেখানে আমরা দেখলাম যে পুলিশ বেশ মারমুখী অবস্থানে আছে। একটা কথা আমি সরকারকে একটু বলি যে এই মারধর করে তো 15 বছর পার করলেন, এখন কিন্তু বিষয়টা আর কোনো মানে ভিকটিম বা এফেক্টেড পার্সনের গণ্ডিটা কিন্তু এখন শুধু বিরোধী দলের মধ্যে সীমাবদ্ধ নাই। এই যে ধরেন আমার ড্রাইভার গিয়ে বলছে ঈদের আগে, ম্যাডাম আমি তো এটিএম থেকে টাকা তুলতে পারছি না, আমাকে টাকা ধার দেন, আমি পারছি না টাকা তুলতে। সো এই যে এখন একেবারে সাধারণ প্রান্তিক সাধারণ মানুষদের কাছে এই প্রবলেমটা পৌঁছে যাচ্ছে, এবং এই একটা প্রবলেম তো না, সকল প্রবলেমই আসলে কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাচ্ছে। এর পরিণতি কিন্তু খারাপ হবে। বিরোধী দলকে পিটিয়ে জেলে দিয়ে নানানভাবে আপনারা বিরোধী দলকে কোণঠাসা করতে পেরেছেন, কিন্তু সাধারণ মানুষ পথে নামলে কিন্তু বিষয়টা সেরকম হবে না। কিছুদিন আগে অর্থনীতিবিদদের একটা সমাবেশ হয়েছিল, সেখানে তারা কেউ কেউ বলেছেন যে আইন করা হচ্ছে কিছু গোষ্ঠীকে রক্ষার জন্য, ফর এক্সাম্পল খেলাপিদের, টাকা পাচারকারীদের, যারা ঋণ নিয়ে মেরে দেয় তাদের ব্যাপারে এক ধরনের প্রোটেকশন দেওয়া আইন তৈরি হচ্ছে। এই যে আমরা ইসলামী ব্যাংকগুলোর কথা বলছি, বাংলাদেশের বেস্ট ব্যাংক ছিল ইসলামী ব্যাংক এক সময়, সেটা এখন একেবারে মানে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। একজন ব্যক্তির হাতে বাংলাদেশে বর্তমানে 8টি ব্যাংক, একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 8টা ব্যাংক একজনের হাতে, এবং তিনি ব্যাংক খেলাপিতে, ঋণ খেলাপিতে, মানে টাকা মানে ভয়াবহ পাচারে তিনি একজন রেকর্ড করা ব্যক্তি। এবং দেখেন তার খুঁটির জোর কত দূর, যে তার মামলা যখন হাইকোর্টে যায়, হাইকোর্ট বলে তদন্ত করার কোনো আদেশ আমি 2 মাসের মধ্যে দেব না। হ্যাঁ, তোমরা দুদক আছো, ব্যাংক, বাংলাদেশ ব্যাংক আছে, সিআইডি আছে, তারা তদন্ত করতে চাইলে করবে, কিন্তু হাইকোর্ট থেকে তদন্তের কোনো নির্দেশনা দেয়া হবে না। ঠিক এই ভদ্রলোকের ব্যাপারে যেমন হাইকোর্ট কোনো নির্দেশনা দেয় না টাকা পাচারের তদন্ত করার, এই ভদ্রলোকের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর ব্যাপারেও কিন্তু একই রকম নির্দেশনা আমরা হাইকোর্ট থেকে দেখি, যে তারা কোনো রকম কোনো তদন্তের নির্দেশনা দেবে না। গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি, জিএফআই 2014 সাল পর্যন্ত যেই তথ্য দিয়েছে, আন্ডার ইনভয়েসিং এন্ড ওভার ইনভয়েসিং এর মাধ্যমে, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে পাচার হয় গড়ে বছরে 72 থেকে 75,000 কোটি টাকা। 14 সালের পর থেকে জিএফআই আর কোনো তথ্য দিতে পারেনি। কেন পারেনি? বিকজ বাংলাদেশ ব্যাংক জিএফআই এর কাছে আমদানি রপ্তানির আর কোনো তথ্য দেয় নাই। সে কারণে জিএফআই এর পক্ষে টাকা পাচারের এই ব্যাংকিং চ্যানেলে কত পাচার হয় সেটা বের করা যায়নি। অর্থাৎ আপনি দেখবেন আইনগুলো এমনভাবে করা হচ্ছে যেটা দুর্বৃত্তকে রক্ষা করতে চায় আইনগুলো, সুতরাং এটার অবশ্যম্ভাবী পরিণতি তো এটাই হবে। আপনি একটা সময় ছিল এক পরিবার থেকে 2জনের বেশি পরিচালক হতে পারতো না, সেটা মাঝখানে বদলে দীর্ঘ সময় 4 জন ছিল, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট চেঞ্জ করে এক পরিবার থেকে 4 জন পরিচালক থাকবে, তারা 6 বছর না একাধিক্রমে 9 বছর তারা পরিচালক হিসেবে থাকতে পারবে। একটা পরিবারের 4টা সদস্য 9 বছর যদি একটা ব্যাংকের ডিরেক্টর থাকে, ওই ব্যাংকে সাধারণ মানুষের আমানত নিরাপদ থাকবে, এটা আপনি কি করে ভাবেন? যাই হোক, এখন আবার ডিরেক্টরের সংখ্যা 3 জন করে নিয়ে আসছে, 3 জনও কিন্তু একটা পুরো পরিবার কভার করার জন্য মোর দেন এনাফ, এবং থাকবে 12 বছর। সংসদে যখন আইন পাশের জন্য গেছে,
প্রস্তাব এসছে 9 বছর, অটো 12 বছর হিসেবে ওটা পাশ হয়ে চলে এসছে। মানে আইনগুলোই করা হচ্ছে এমনভাবে যাতে এটা একটা বিশেষ গোষ্ঠীকে, কিছু গুটি কয়েক মানুষকে অদ্ভুত রকম সুবিধা দেয়, এবং এক ধরনের টাকা পাচারকে উৎসাহিত করা বলেন, ব্যাংক লোন নিয়ে সেটা মেরে দেয়াকে উৎসাহিত করা বলেন, এই ব্যাপারগুলোকে সরকারের তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে উৎসাহিত করা হচ্ছে। সুতরাং তার অবশ্যম্ভাবী পরিণতি এটাই হওয়ার কথা। ধন্যবাদ। জনাব জর্জ, আপনার কাছে আসতে চাই। এই যে সরকারের দায় এই গোটা প্রক্রিয়ায়, যখন এস আলম গ্রুপের বিরুদ্ধে অভিযোগগুলো ওঠে এবং তারপরে অষ্টম ব্যাংক তাদের কাছে যায়, সেখানে এই যে অর্থ মন্ত্রণালয় বলুন বা বাংলাদেশ ব্যাংক বলুন, দিনের শেষে বাংলাদেশ আওয়ামী লীগ তো সরকারে, তারা কিভাবে দায় এড়াবেন যে আজকে একজন গ্রাহক গিয়ে ব্যাংকে তো টাকা তুলতে পারছেন না? ধন্যবাদ আপনাকে। শুধু দেখেন, এটা দায় এড়ানো কিংবা দায় গ্রহণ করা বিষয় না। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের সার্বিক দেশের যে অর্থনৈতিক ব্যবস্থাপনা, আমি যদিও অর্থনীতিবিদ নই, এই বিষয়ে আমার খুব একটা গভীর জ্ঞান নেই, কিন্তু খালি চোখে আমি যেটা দেখতে পাই যে হ্যাঁ, ব্যাংক আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনার ক্ষেত্রে এক ধরনের অব্যবস্থাপনা বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি, এবং এই অব্যবস্থাপনার ফলে কিছু কিছু ব্যাংক তো আপনার তাদের অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশ ব্যাংকের আদেশ মোতাবেক একে অপরের সাথে মিলিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং সেক্ষেত্রে কিছু কিছু ব্যাংক যেতে রাজি, কিছু কিছু ব্যাংক যেতে রাজি না। এটা বাংলাদেশ ব্যাংক এবং এর সাথে যারা জড়িত তাদের বিষয়। কিন্তু মূল যে জায়গাটা, যে আমাদের এই ব্যাংকে যখন অর্থের সংকট দেখা দেয় এবং গ্রাহকরা যখন এই সংকটে নিজেদের আমানত সেফ আছে কিনা কিংবা ঝুঁকিতে তারা পড়েছেন কিনা, এই জায়গা থেকে স্ব ব্যাংক তাদের একটা স্টেটমেন্ট অবশ্যই জরুরি, প্রয়োজন। কেননা তাদের যে সমস্ত আমানতকারীরা আছেন, তাদের সেই আমানতটা কতটুকু সেফ আছে এটা জানার ক্ষেত্রে তাদের স্টেটমেন্টটা প্রয়োজন, কিন্তু তারা সেটা দিচ্ছেন না। এটা অবশ্যই একটা আশঙ্কার বিষয়। এই আশঙ্কার জায়গা থেকে আমি আশা করব যে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের এই রেগুলেশনের সঙ্গে যেই সমস্ত কর্তৃপক্ষ যারা যেভাবে জড়িত, এটা যেন আরও ফার্দার ডেটোরেট না করে, সেই ক্ষেত্রে তারা তাদের দায়িত্বপূর্ণ আচরণ করবেন। কেননা এর মধ্য দিয়ে বাংলাদেশের যেই, সত্যি কথা বলতে কি, আমদানি রফতানি, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস, এটা কোনো আজকের প্রথম সৃষ্ট কোনো ঝামেলা না, এটা একদম শুরু থেকেই হয়ে আসছে। এখন এই ঝামেলাটা এই ঝামেলাটা আমরা যতদিন একটু কম ছিল ততদিন হয়তো আমরা ওভারলুক করে গেছি, এ নিয়ে কেউ কোনো কথা বলেনি। যখন এই সমস্যাটা একটা খুব বড় রকমের সর্বগ্রাসী আকার ধারণ করেছে, এখন সবাই নানানভাবে কথাগুলো বলছেন। এই কথাগুলো যারা বাংলাদেশের অর্থনীতিবিদ আছেন, তারা যদি এই সমস্ত সমস্যাগুলো আগেই আমরা আলাপ আলোচনা করতাম, হয়তো আজকে এই পর্যায়ে যেত না। তারপরেও আমি দায় এড়ানোর কথা থেকেই আলোচনা চলছে এবং এই বিষয়গুলো সামনে এসেছে। এস আলম গ্রুপের বিরুদ্ধে ডেইলি স্টার বিস্তৃত প্রতিবেদন বের হওয়ার পরেও অষ্টম ব্যাংক তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। রুমিন ফারহানার একটা কথা আমি একটু বলতে চাই, যে হাইকোর্ট কেন আদেশ দিল না। দেখেন, এইটা কিন্তু আদালতের উপরে, আদালতকে এইভাবে দোষারোপ করে একটা বিষয়ে এই আমাদের এই বিচার বিভাগ যে পদ্ধতি, যে সিস্টেম, এই সিস্টেমটাকে কলুষিত করা কিংবা এটাকে আন্ডারমাইন করে কোনো কথা বলা আসলে আমার মনে হয় না প্রয়োজন আছে। কেননা আদালত কোন বিষয়ে আদেশ দেবে কি দেবে না, এটা তাদের সম্পূর্ণ আপনি যে ডিসক্রিশনই পাওয়া। এখন ওনারা যদি মনে করেন যে এর সাথে সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষ যারা ইনভেস্টিগেট করতে পারে, দুদক স্বপ্রণোদিত হয়ে করতে পারে, সিআইডি করতে পারে, অন্যান্য অনেকেই করতে পারে, কেন আদালতকে আদেশ দিতে হবে? এখন সেই ক্ষেত্রে কিন্তু দুদক কি সেই তদন্ত করেছে এস আলমের বিরুদ্ধে? এই আলোচনা হতে পারে, কেন দুদক করছে না, কোর্ট কেন এই আদেশ দিল না, এই আলোচনাটা বাদ রেখে কেন দুদক করছে না, আমরা এই আলোচনায় আসতে পারি যে দুদক কেন করছে না। এখন দুদকের কোনো বিষয়ে তদন্ত করার ক্ষেত্রে তাদের সেট কিছু রুলস আছে, যে এর ভেতর থেকে তাদেরকে তদন্ত করতে হবে। তাদের অভিযোগ, সেই অভিযোগের সত্যতা, অভিযোগের গ্রহণযোগ্যতা, সোর্স, সমস্ত কিছু দেখে তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে আমরা এখানে যাব কি যাব না। এটা তাদের বিষয়। হ্যাঁ, এইখানে যদি তাদের কোনো গাফিলতি থাকে, কোনো গলত থাকে, আমরা সেই বিষয়ে কিন্তু সমানে দুদককে নিয়ে সমালোচনা করতে পারি। কিন্তু এই বিষয়টা যাই হোক না কেন, ঘুরে ফিরে মরমর অবস্থা হয়ে গেল, তারপরেও দুদকের দেখার প্রয়োজন নেই মনে করেন? এইটা আমি বলি, দুদকের অবশ্যই দেখার প্রয়োজন আছে। কেন দুদকের দেখার প্রয়োজন নেই? অবশ্যই দুদকের সাথে যারা জড়িত, এটা কর্মকর্তা যারা আছেন, তাদের দায়িত্বই এইটা। সেই দায়িত্ব তারা পালন করতে পারছেন কি পারছেন না, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। কেন তাদের এখান থেকে সরে যাওয়া উচিত কিংবা অনুচিত, এটা নিয়ে আলোচনা করতে পারি। এটা নিয়ে আলোচনা করে এস আলমের বিষয়ে যে কথাগুলো আজকাল উঠে আসছে, টু বি অনেস্ট, এটাতে আমিও অনেক বিব্রত বোধ করি। কারণ একটা কোম্পানি কিভাবে 8টা ব্যাংকের মালিক হয়ে গেল এবং বাংলাদেশ ব্যাংক কিভাবে সেগুলো অনুমোদন করলো, কিভাবে এইগুলো থেকে
আপনার এই ব্যাড লোনস যেগুলো বলা হচ্ছে, এই টাকাগুলো কে কিভাবে নিল না নিল, এগুলো অবশ্যই এখন বিচারের দাবি রাখে। কেননা এই সমস্ত ক্ষেত করার ভেতর দিয়ে দেশের ভেতরে কিছু কিছু ব্যাংক যখন আমার এই দেউলিয়াপনার দিকে যাচ্ছে, এই জায়গা থেকে তো রক্ষা করা অবশ্যই বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব এবং কর্তব্য। আপনি বলছেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় কেন দায় নেবে না? অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ দায় নেবে, এবং দায় নেবে দেখেই কিন্তু আমরা এই সমস্ত বিষয়ে সমালোচনা গ্রহণ করছি, আলোচনা গ্রহণ করছি। কাউকে কিন্তু আমরা গলা টিপে ধরছি না, কোথাও কিন্তু গ্যাগিং অর্ডার দেওয়া হচ্ছে না। বিশ্বের বহু দেশে এই সমস্ত বিষয়ে যখন আসে কোর্ট কিন্তু গ্যাগ অর্ডার দিয়ে দেয় না, এই বিষয়ে কোনো কথাই বলা যাবে না। আমরা কিন্তু সেদিকে যাচ্ছি না। কিন্তু মত প্রকাশের স্বাধীনতাতে আমরা 100-র মধ্যে 12 পয়েন্ট পেয়েছি কালকের যে রিপোর্ট, নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। যাই হোক, সে প্রসঙ্গে আপনার কাছে আবার ফিরে আসবো। তার আগে জনাব আবু সাইদ খান, আপনার কাছে আসতে চাই। এই যে এখন তো গ্রাহকরাও ফিরে যাওয়া শুরু করছেন অন্তত দুটো ব্যাংক থেকে, বাকিগুলোর অবস্থা সম্পর্কেও কোনো ভালো খবর আসলে নেই, যে ব্যাংকগুলো নিয়ে আসলে এতদিন ধরে অনেকেই আশঙ্কা প্রকাশ করে আসছিলেন। সামনে আসলে কি অপেক্ষা করছে? ডলারের দামের ঊর্ধ্বগতি, সেখানে নতুন ক্রলিং পেগ নীতিও চলে এসেছে, সব মিলিয়ে যে অস্থিরতা আর্থিক খাতে, তার নিরসনে কোনো উদ্যোগ আপনি দেখেন সরকারের তরফ থেকে? মানে টাকা পাচার এবং ঋণ খেলাপি, এই দুটো তো বহুল আলোচিত বিষয়, এবং এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, এবং ব্যাংকগুলোকে এই অপকর্মে ব্যবহার করা হচ্ছে। এটি নিয়ে তো অনেক কথাবার্তা আছে, অর্থনীতিবিদরাও সতর্ক করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার চোখ বুজেছিল, এবং এই ব্যাপারে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দরকার সেটা গ্রহণ করা হয়নি। বরং অনেক ক্ষেত্রে সেটা মনে হচ্ছে যে এই যে ব্যাংক লুটপাটের ক্ষেত্রেই যেন সরকারের এই নীরবতা, নির্লিপ্ততা অনেকটা সহায়ক হয়েছে। তো আজ সংকট তো চরমে পৌঁছে গেছে, এখন সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপার কিভাবে এটাকে মোকাবেলা করবে। তো মোকাবেলা করার জন্য একটা মহাঔষধ বলা হচ্ছে যে ব্যাংকগুলো একত্রীকরণ। এটা নিয়ে অর্থনীতিবিদদের, মানে একাধিক ব্যাংক অন্য ব্যাংকের সঙ্গে জুড়ে দেওয়া, এটা নিয়েও অর্থনীতিবিদদের মধ্যে দ্বিমত রয়েছে। তো এই জায়গা থেকে হচ্ছে যে এটা হলো যে কিছু লোককে, রাষ্ট্রের একটা নীতি যদি হয় যে কিছু লোককে ধনী করা, এবং এই ধনী করার ক্ষেত্রে যদি ব্যাংকগুলোকে ব্যবহার করা হয় সেটা দুর্ভাগ্যজনক, এবং সবকিছু মিলে মনে হচ্ছে যে এটা ব্যাংকগুলোকে ব্যবহার করা হচ্ছে টাকা পাচারের ক্ষেত্রে। এবং আমরা তো জানি যে খেলাপি ঋণ কিভাবে হচ্ছে, খেলাপি যারা তারা আবার কি করে নতুন করে রিশিডিউল করছে, নতুন করে লোন পাচ্ছে, কতগুলো ব্যাংক তাদের হাতে জিম্মি হয়ে গেছে। এখানে সবচেয়ে বিষয়টা হচ্ছে কেবলমাত্র ব্যাংকের সংকট, তো ব্যাংকের সংকট না, এটা টোটাল সামগ্রিক অর্থনীতির সংকট। এবং এখানে যেমন ডলার সংকটের কারণে এখানে প্রয়োজনীয় পণ্য আমদানি করা যাচ্ছে না, এবং বিশেষ করে ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা, শিল্পপতিরা, তারা কাঁচামাল পর্যন্ত আনতে পারছে না। ওষুধের ক্ষেত্রেও যে কাঁচামাল ব্যবহৃত সেটা আনতে পারছে না। এখানে আরো অন্য সংকট তৈরি হচ্ছে, এবং সামগ্রিক অর্থনীতিকে এটা একটা সংকটের মুখে ফেলে দিয়েছে। এই অবস্থাটা আমার মনে হয় প্রথমত হচ্ছে এটা কার ত্রুটি, কেন হয়েছে, এগুলো অ্যাডমিট করা দরকার, স্বীকার করা দরকার। আর এটা যদি চোখ বন্ধ করে যদি থাকা হয় তাহলে আমার মনে হয় এটা আমরা সমাধানে বসতে পারবো না। এবং দীর্ঘদিন ধরে মনে হচ্ছে যে সংকট বোধহয় এই যে টুটকা মধ্য দিয়ে কিংবা এই ধরনের প্রেসক্রিপশনের মধ্য দিয়ে বোধহয় হবে, তা হচ্ছে না, ক্রমেই ঘনীভূত হচ্ছে। হ্যাঁ, যখন শ্রীলঙ্কাতে এই অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল এবং সঙ্গে রাজনৈতিক সংকট মিলে এক ভয়াবহ কাণ্ড ঘটে যায়, তখনই বলা হয়েছিল যে এখানে অর্থনৈতিক সংকটটা সমাধান করার দরকার, বিশেষ করে ব্যাংক সিস্টেমের, ব্যাংক ব্যবস্থাপনার একটা উন্নয়ন দরকার। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে সেই উন্নয়নটা দেখছি না, এবং এই জায়গাটা এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা তো সমস্যা, তো আর ধামা চাপা দেওয়ার এখন সুযোগ নেই। এখন এই অবস্থা থেকে কি করণীয় সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ ব্যাপারে দেশের অর্থনীতিবিদরা একের পর এক কথা বলছেন, তারা মতামত দিচ্ছেন। আমার মনে হয় যে আমরা শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি এই সংকটটা মোকাবেলা করার জন্য। তো যারা এই জন্য দায়ী, ঋণ খেলাপি এবং টাকা পাচারকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা দরকার। ব্যাংক বাঁচাতে হলে, অর্থনীতি বাঁচাতে হলে তাদেরকে চিহ্নিত করা দরকার, এবং তারা যেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, আশ্রয় প্রশ্রয় না পায়, এটা হচ্ছে গুরুত্ব।
গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই ধরনের ঋণ খেলাপি, টাকা পাচারকারী, ব্যাংক লুটেরা যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। অতএব তারা কারা তাদেরকে সামনে আনা দরকার এবং সেটা জনগণের সামনে তুলে ধরা দরকার। অর্থাৎ রোগ গোপন করে তো সমস্যার সমাধান হবে না, বরং রোগটা প্রকাশ করা দরকার। আমার শরীরে যদি রোগ থাকে আমি সেটা গোপন করে তো আমি সুস্থ হতে পারবো না। অর্থাৎ অর্থনীতিতে সুস্থতা এবং অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে হলে আমার মনে হয় তারা যত কাছের লোকই হোক, সরকারের কাছের লোকই হোক, সরকারের ঘরের লোক কিংবা বাইরের লোক হোক কিংবা বিরোধী দলের লোক হোক, তারা যারাই হোক না কেন তাদেরকে চিহ্নিত করা দরকার এবং জনগণই হচ্ছে দেশের মালিক। অতএব জনসমক্ষে তাদেরকে তুলে ধরতে হবে এবং এই ব্যাপারে কার্যকর আইনি পদক্ষেপ দরকার। এজেন্সিগুলো থেকে আরম্ভ করে সবাই এ ব্যাপারে তৎপর হওয়া দরকার। সমস্যা সংকট তৈরি হয়েছে, এখান থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। অতএব সমাধান কিভাবে হবে সেটা ফাইন্ড আউট করা দরকার, চিহ্নিত করা দরকার এবং সেই অনুসারে কার্যকর পদক্ষেপ আমরা আশা করি সেটি সময় দাবি বলে আমি মনে করি। এবারে কলকাতায় নিহত সংসদ সদস্য জনাব আনোয়ার আজিমের ব্যাপারে আসতে চাই। 10টার সংবাদে কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড সেই ব্যাপারে সর্বশেষ খবরগুলো জানাচ্ছেন, তার অংশবিশেষ এখন দেখে নেব। কিছুক্ষণ আগে পর্যন্ত একটা ব্রিফ করেছে, ব্রিফ বলতে একদম আনঅফিসিয়াল ব্রিফ। সেখানে বলছে মরদেহ 13 তারিখে, অর্থাৎ খুন যেটা হয়েছে সেটা 13 তারিখেই খুন হয়েছে। 12 তারিখের পরে 13 তারিখই দুপুরবেলা তিনি খাবেন না বলে বাড়ি থেকে বেরোন, যে বাড়িতে তিনি উঠেছিলেন গোপাল বিশ্বাসের বাড়ি থেকে, এবং 13 তারিখ দুপুর থেকেই তার যে খোঁজ পাওয়া যাচ্ছিল না, এটা 13 তারিখেই কিন্তু তাকে খুন করা হয়। একটা মদ্যপানের আসর, সেই আসরেই মাথায় কোনো ভারী বস্তু দিয়ে প্রথম আঘাত, তার আগে একেবারে মৃত্যু নিশ্চিত করার জন্য ওড়না দিয়ে শ্বাসরোধ করা হয়, তারপরে ভারী মাথায় বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয় এবং দেহ টুকরো টুকরো করার পর সেটা ফ্রিজে রাখা হয়েছিল। এমনটা কিন্তু পুলিশের তরফ থেকে একটা ব্রিফ আনঅফিশিয়ালি করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে প্রায় এই যে দেহ যেটা ফ্রিজে রাখা হয়েছিল সেটা 3 দিন ধরে বিভিন্ন প্লাস্টিকের টুকরো প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে সেটা তারপরে ট্রলিতে ভরে সেটা বিভিন্ন জায়গায় ফেলা হয়েছিল। এবং এইটা কিন্তু যে একাধিক প্লাস্টিক যে যার মধ্যে র্যাপিং করা সম্ভব, এরকম প্রচুর প্লাস্টিক কিন্তু ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। ফ্রিজের মধ্যে যে রক্তের দাগ বা ফ্রিজের মধ্যে যে নমুনা সেটা কিন্তু সম্ভব মেলে একদম ফরেন্সিক তারা কিন্তু পেয়ে গিয়েছেন এবং তারা বলছে এই রহস্যের জট খুব তাড়াতাড়ি খুলতে পারে। বাংলাদেশে যে 3 জন গ্রেপ্তার হয়েছে তাদের যদি এখানে নিয়ে এসে বা তাদের যদি কলকাতা পুলিশ সরাসরি জেরা করতে পারে, বাংলাদেশের থেকে তাদের জেরা চলছে, বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশ তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ দীর্ঘ জেরা করছে, সেই জেরার যে তথ্য সেই জেরার যে নমুনা সেটা কলকাতা পুলিশকে দিচ্ছে, কিন্তু কলকাতা পুলিশ সব মিলিয়ে মাঝখানে যে গ্যাপ, একটা ব্যবধান তৈরি হচ্ছে সেটা ঘোচাতে যে 3 জন ওখানে রয়েছে তাদের আনার চেষ্টা করছে। পাশাপাশি কলকাতায় এখনো পর্যন্ত 2 জনকে আটক করা হয়েছে, সন্ধ্যের পরে 2 জনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার তাদের দেখানো হয়নি। হতে পারে রাতে তাদের ছেড়ে দেওয়া হতে পারে রাতে তাদের গ্রেপ্তার দেখানো হতে পারে। কি হতে পারে সেটা কিন্তু কিছুক্ষণ সময় যাওয়ার পরে জানা যাবে। পুলিশ এখনো পর্যন্ত 2টো গাড়ির ট্রেস পেয়েছে, একটা খয়েরি কালারের গাড়ি, যে গাড়িটিকে সুইফট ডিজায়ার, সেটা এই মুহূর্তেই নিউ টাউন থানায় নিয়ে আসা হয়েছে এবং নিউ টাউন থানায় ওই ফ্ল্যাট থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা বেরিয়ে সেই গাড়িরও ফরেন্সিক যে তদন্ত সেটা করেছে, ফরেন্সিক নমুনা। 10টার সংবাদে শুভজিৎ পুততুণ্ড যে খবরগুলো জানিয়েছিলেন তার অংশবিশেষ দেখলাম। এবারে জনাব জর্জ আপনার কাছে আবারও আসতে চাই। আজকে সরকারের মন্ত্রীরা যে ব্রিফিংগুলো করছিলেন এই জনাব আনোয়ারের মৃত্যুর ব্যাপারে, সেখানে একটা বিষয় ঘুরে ফিরে এসেছে যে এখানে বাংলাদেশিরাই জড়িত ছিলেন এই খুনের ব্যাপারে, যদিও তদন্তের কিছু এখনো শেষ হয়নি, এবং এর পাশাপাশি তারা বলবার চেষ্টা করেছেন যে ভারতীয় কেউ এর সাথে জড়িত ছিলেন না। অন্যদিকে আজকে বিএনপি মহাসচিব যেটা বলার চেষ্টা করেছেন যে এই বাংলাদেশের সংসদ সদস্যরাও যদি ভারতে গিয়ে নিরাপদ না হন তাহলে এই বন্ধু রাষ্ট্র কথার অর্থ আর কি? আপনার কি মনে হয়েছে? দেখেন, এই ঠিক পার্টিকুলার ইস্যুটা নিয়ে পলিটিক্যাল স্টেটমেন্ট দেয়া বা না দেয়া, কে আমাদের বন্ধু, কেন বন্ধুত্ব স্বীকার করতে হবে না, এইগুলো কথা না বলাই ভালো। এই কারণে এটা অবশ্যই একটা খুবই মর্মান্তিক এবং জঘন্য ঘটনা যারা এটা ঘটিয়েছে, এবং আমি তাদের পরিবারের প্রতি সম্পূর্ণ সমবেদনা জানাচ্ছি। আসলে আর আমাদের দলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে কে বা কারা জড়িত, অ্যাজ এ লয়ার আমি মনে করি এত আগাম আসলে বলাটা ঠিক হবে না, কারণ এটা একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। এর মধ্য দিয়েই আসলে বের হয়ে আসবে যে কে বা কারার সাথে যুক্ত এবং কি কারণে এটা হয়েছে।
কিন্তু কারণ তদন্তের একেবারে শুরুতেই এটা- বাংলাদেশিরাই জড়িত, ভারতীয়রা জড়িত না, এটা বলার কি না না অর্থ? আমি এই বিষয়ে আমি ওনাদের মতামত কি ছিল কি না ছিল এই বিষয়ে আমি আলোচনা যেতে চাই না। আমার পার্সোনাল মতামত এটা যে আসলে কে ছিল কি না ছিল এটা কিন্তু দুই দেশের আমাদের তদন্তকারী সংস্থা যারা আছে তখন যদি এইটা খুবই খুবই স্পেসিফিক একটা জায়গায় যেতে হবে, তার বাইরে যে সরি কাউকে কোনোভাবে বলা কিংবা না বলা যুক্তিযুক্ত হবে না। এটা কি কারণে হয়েছে, একজন সংসদ সদস্য আনার ভাই বেশ কয়েকবার সংসদ সদস্য, অত্যন্ত জনপ্রিয় নেতা, উনি কি কারণে ভারতে গিয়েছিলেন কিংবা যাওয়ার পরে কার সাথে দেখা হলো, কি ঘটনা, এগুলো কলকাতা পুলিশও এগুলো আস্তে আস্তে বের হয়ে আসছে। বের হয়ে আসার সাথে আমাদের দেশের কি সংযোগ এবং বিষয়টা কি, এইগুলো নিয়ে আলাপ আলোচনার পরেই কিন্তু একটা সিদ্ধান্তে আসা যাবে যে কি হয়েছে। স্বাভাবিকভাবে আমরা প্রথমে ধারণা করতে পারি, কিন্তু সেই ধারণা করা বিষয়টা আমরা যে এইটাই ঠিক এটা বলাটা ঠিক হবে না। কেননা আমাদের এই রকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে আমার মনে হয় এর পূর্ব কোনো নজির নেই এরকম ঘটনা, যার কারণে এটা ঠিক আগামী বলা যাবে না যে কি হয়েছে। তবে যে কারণেই হোক, যে বা যারাই জড়িত হোক, এরকম একটা বিষয় এটাকে আমরা খুব গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়েছে এবং এইটা গুরুত্ব সহকারেই এটা তদন্ত করা হবে এবং প্রকৃত দোষীদের এই সাজা নিশ্চিত করা হবে। এর পাশাপাশি মানে মন্ত্রীদের দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে তো আমার প্রশ্নটা, ধরুন কালকে যখন জেনারেল আজিজের ব্যাপারে নিষেধাজ্ঞা আসলো তখন দুজন মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এবং পররাষ্ট্রমন্ত্রী তারা একটা বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছিলেন যে এই বিষয়ে আসলে ভিসা নীতির প্রয়োগ হয়নি এবং অন্য আইনে হওয়ায় এটা আসলে তার ব্যক্তিগত বিষয়। যদিও জেনারেল আজিজ তার মতো করে বলার চেষ্টা করেছেন যে এর জন্য আসলে সরকারই আসলে হেয় হচ্ছে। এবং যখন পররাষ্ট্রমন্ত্রী বলেন যে এটা জেনারেল আজিজের ব্যক্তিগত বিষয়, তখন দুটো প্রশ্ন জাগে আসলে। এক হচ্ছে তার ভাইদের সাজা মওকুফের প্রসঙ্গ যখন আসে, সেটা তিনি একা একা তো আর করতে পারেন না, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দপ্তর আছে। এবং সামরিক ক্রয়ের বিষয়ে যখন প্রশ্ন ওঠে সেখানে সেনাবাহিনীর জড়িত থাকার বিষয়টিও চলে আসে। তাহলে এটি আসলে তার ব্যক্তিগত হয় কিভাবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী? না, এখন সামরিক ক্রয় সংক্রান্ত যদি বলেন যে কোনো রকম অ্যানোমালিজ হয়েছে, সেটার সাথে এই ভিসা নিষেধাজ্ঞার সংযোগটা কতদূর থাকতে পারে এটা আমি মনে করি আমার ঠিক ধারণা নেই। কারণ এই বাংলাদেশের অভ্যন্তরীণ একটা ব্যবস্থা, এই ব্যবস্থায় জেনারেল আজিজ সাহেব যদি কোনো রকম কোনো দুর্নীতির আশ্রয় নিয়ে থাকেন, সেটা এই দেশের প্রচলিত আইনে যে সেটা যদি প্রমাণিত হয়, এদেশের প্রচলিত আইনে সেটা শাস্তি হতে পারে। আমেরিকা এই কারণে তাকে আমেরিকায় যেতে বাধা দেবে কিংবা ভিসা দেবে না, আমি ঠিক বুঝি না যে আমেরিকা এই বাধা দেওয়ার ফলে কি সুবিধা হবে আমেরিকার। কেননা উনি যদি দুর্নীতি করে থাকেন তাহলে এই দেশে করেছেন, সাজা এই দেশে হবে। তো আমেরিকার ভিসা দেয়া না দেওয়া কিছু যায় আসে না এখানে, ওনার ব্যক্তিগতভাবে আমি মনে করি। তারপরে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে এটা ভিসা নীতির, আমেরিকার ভিসা নীতির ক্ষেত্রে যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেইগুলোর ভেতরে যদি এটা না পড়েন, আমি ঠিক জানি না। তবে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় অবশ্যই, যেহেতু উনি এই বিষয় নিয়ে বৈদেশিক বিষয় নিয়ে কাজ কারবার করে থাকেন, উনি বোধহয় দেখেছেন, দেখার ফলে বলেছেন যে ভিসা নীতির যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ছিল এটা বোধহয় তার বাইরে পড়েছে। এটা ভিসা নীতির আওতায় দেওয়া হয়নি, সেটা তো স্পষ্ট। ভিসা নীতির আওতায় দেওয়া হয়নি। ওনার ব্যক্তিগত কোনো কর্মকাণ্ড কিংবা ওনার এই ব্যক্তিগত বিশেষের বিষয়ে আমেরিকার হয়তো কোনো রকম কোনো লিমিটেশনস থাকতে পারে কি পারে না, সে বিষয়ে তো আমেরিকা কোনো কিছু ক্লিয়ার করে নাই। শুধু তার এবং তার পরিবারের আমেরিকা যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে এবং নিষেধাজ্ঞা দেওয়ার ক্ষেত্রে কি কি কারণ থাকতে পারে এটা যদি ওনারা ক্লিয়ার করতেন তাহলে আমরা বুঝতে পারতাম। যেহেতু ক্লিয়ার করেন নাই, যার জন্য আমরা এক একজন এক এক রকমের মতামত দিয়ে রাখছি। জি, ধন্যবাদ। রুইন ফারহান, আপনার কাছে আসি। আপনি কি বুঝতে পারছেন যে এখানে দুটো ঘটনা তো চলে এসেছে, জনাব আনারের ক্ষেত্রে কেন শুধুমাত্র বাংলাদেশিদের থাকার বিষয়টি গুরুত্ব পাচ্ছে মন্ত্রীদের কাছে, কিংবা জেনারেল আজিজের ক্ষেত্রে ভিসা নীতির আওতায় না পড়ার বিষয়টি এত মুখ্য কেন হচ্ছে? দুটো ঘটনায় আপনি একটা সিমিলারিটি দেখবেন। সিমিলারিটিটা হচ্ছে সরকার, আমার আজকে প্রথম মানব জীবনে একটা লেখা যাবে, হু ইজ নট প্রাইম মিনিস্টার্স ম্যান। এই দেশে আসলে প্রাইম মিনিস্টার্স ম্যান না হলে আপনি কি বাঁচতে পারবেন? এবং প্রাইম মিনিস্টার্স ম্যান যারা, তাদের ব্যবসা যেমন সিকিউরড, তাদের ব্যাংক ঋণ যেমন সিকিউরড, তাদের টাকা পাচার যেমন সিকিউরড, তাদের ব্যবসা বাণিজ্য যেমন সিকিউরড, তাদের চাকরি সিকিউরড, এবং এই মানুষগুলোই মূলত এই সরকারকে টিকিয়ে রেখেছে। এবং এই সরকারও তার নিজের স্বার্থে মানুষগুলোকে ন্যায্য অন্যায্য নিয়ম নীতির মধ্যে এবং নিয়ম নীতির বাইরে অবিশ্বাস্য রকম সুযোগ সুবিধা দিয়েছে। আমি আরেকটা ঘটনা, আজকে এই তিনটা ঘটনা আমি আলোচনা করব, জেনারেল আজিজ, আনার সাহেব এবং আরেকটি ঘটনা আমি এখন তুলছি। সেটি হচ্ছে, লক্ষ্য করেছেন নিশ্চয়ই, ব্যাংক নতুন দিচ্ছে গাড়ি কিনবার জন্য,
মানে 251 বা 61টা গাড়ি আসবে আমলা মানে ইউএনও এবং ডিসিদের জন্য, 200টা গাড়ি ইউএনও, 61টা গাড়ি ডিসিরা পাবেন। এবং গাড়িগুলো ইফ আই এম নট রং, আমি তো অত ভালো দূর থেকে বুঝি না, লোগো যতটুকু দেখলাম বিএমডব্লিউ মনে হলো, 1.5 কোটি টাকা এক একটা স্পোর্টস কার, 1.5 কোটি টাকা বোধহয় দাম এক একটার। বাজেট ধরা হয়েছে এই 261টা গাড়ির জন্য অলমোস্ট 400 কোটি টাকার কাছাকাছি। আমরা এমন সময় বাজেটটা অ্যালোকেট করছি যখন যেটা ভাই বলছিলেন ওষুধ আনার কাঁচামাল আনবো যে আমরা বাইরে থেকে, সেই রকম ডলার আমাদের হাতে নাই। রিজার্ভ ক্রাইসিস নিয়ে আমরা প্রতিদিন চিৎকার করছি, সরকারই স্বীকার করছে নেট রিজার্ভ 12 বিলিয়ন ডলারের কিছু বেশি। এর মধ্যে যদি বাংলাদেশ ব্যাংক থেকে লোপাটও হয়ে থাকে, কারণ এইরকম একটা নিউজ ভারতীয় পত্রিকায় এসছে, নর্থ ওয়েস্ট নিউজে এটা এসছে, তো সুতরাং যদি লোপাট হয়ে গিয়ে থাকে তাহলে আমি জানি না আসলে 10 বিলিয়নের ডলারেরও হয়তো নিচে, বাট যদি লোপাট না হয় তাহলে 12 বিলিয়নের একটু উপরে আছে আমাদের ডলার, যেটা আমাদের 3 মাসের আমদানি ব্যয় মেটাতে মিনিমাম দরকার হয় 16 থেকে 18 বিলিয়ন ডলার, তার আশপাশে নাই। তো এইরকম একটা ক্রাইসিসের সময় আমরা 400 কোটি টাকা অ্যালট করছি কেন? ডিসি ইউএনওদের গাড়ি কেনার জন্য। আমরা $55,000, মাই গুডনেস, আমি জানি না $55,000 আসলে কত টাকা হয়। $55,000 এক রাতে ব্যাংক কর্মকর্তারা আমেরিকায় ফুর্তি করবে, ডিনার করবে, বাদ্যবাজনা শুনবে, নাচানাচি করবে, এক রাতের ব্যয় হিসেবে $55,000 বাংলাদেশের 4টা ব্যাংক যোগান দিবে। আপনি আমাকে বলেন কিছু গোষ্ঠীকে এই অবিশ্বাস্য দুঃসময়েও সরকার অবিশ্বাস্য রকম ফুর্তিতে রাখার চেষ্টা করছে না। এই গাড়ি কেনা, স্পোর্টস কার কিংবা এক রাতের ডিনারে $55,000কে আমি ফুর্তি বলছি, এটা স্রেফ ফুর্তি। ঠিক তেমনি জেনারেল আজিজও সরকারের পিলারগুলার একটা পিলার ছিল, উনি বিজিবির চিফ ছিল, উনি সেনাবাহিনীর প্রধান ছিল। সরকারের ডার্টি জব যা আছে সেই ডার্টি জবগুলো করার জন্য এরকম কিছু পিলারের দরকার হয়। ফর এক্সাম্পল বেনজির আহমেদ আরেকটা পিলার, তাদেরকে অবিশ্বাস্য রকম দুর্নীতি করতে দিয়েছে। জেনারেল আজিজের ফ্যামিলি আমি দেখছিলাম, আমি খুবই দুঃখিত কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, ফ্যামিলি ম্যাটার্স, ইট ডাজ ম্যাটার। আমি যখন দেখছি ওনার 3 ভাই হারিস, জোসেফ, আনিস, 3 জনের পাসপোর্টে 3টা মায়ের নাম আলাদা আলাদা, কারো ফাতেমা, কারো হাজেরা, কারো রোকেয়া, কারো অ্যাড্রেস মোহাম্মদপুর তো কারো অ্যাড্রেস বাড্ডা, ইচ্ছা মতন পাসপোর্ট বানায় যাচ্ছে। এবং আপনি ফর গডস সেক, একটা মানুষের ফেশিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, ইট টেলস আ লট। আমি যখন ওনার ভাইদের ছবি দেখছিলাম আই ওয়াজ শকড। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধানের দিস ইজ দ্য ফ্যামিলি হি বিলং টু। তো সুতরাং আমি আসলে এভাবে বলতে চাই না, কিন্তু না বলেও পারছি না, না কিন্তু বলতে এখন বলতে তো আর আসলে জেনারেল আজিজ বলুন বা বেনজির আহমেদ কেউই পদে নেই, তাহলে এখন না। তাদের রক্ষা কেন করতে হবে? এখন তাদের রক্ষা করছেন, এই যে বললেন হাতটা ঝেড়ে ফেললো, এই না না ভিসা আইনে হয়নি, তারটা সে বুঝবে, সে কি দুর্নীতি করছে, কি করছে না করছে তারটা সে বুঝবে। কিন্তু এই দেশের যে মাটিতে কি তাদের বিচার হবে কোনোদিন? প্রশ্ন ওঠে, এই সরকার বেঁচে থাকা পর্যন্ত হবে না। এই সরকার বেঁচে থাকা পর্যন্ত যেমন এসালমের বিচার হবে না, এই সরকার বেঁচে থাকা পর্যন্ত আব্দুল হাই বাচ্চুর হবে না, এই সরকার থাকা পর্যন্ত মখা আলমগীরের হবে না, এই সরকার থাকা পর্যন্ত বেনজির আহমেদের হবে না। এরা পিলার ভাই, এরা এই অবৈধ একটা রেজিমকে টিকায় রাখতেছে, তার বিনিময়ে কি তারা কিছু পাবে না? আনার সাহেবের প্রসঙ্গে আসি, উনি মারা গেছেন, আমি তিক্ত কিছু বলতে চাই না, তবে যেই খুনের বর্ণনাটা সেটা নৃশংসতার ইঙ্গিত দেয়, এবং এই নৃশংসতা আসলে হঠাৎ রাগের মাথায় মদ খেয়ে খুন করে ফেলার বিষয় না, এটা ওয়েল প্ল্যান্ড একটা বিষয়। এই ওয়েল প্ল্যান্ড বিষয়টি দেশের মাটিতে হয় না, দেশের বাইরে হয়েছে, এবং এমন একটা রাষ্ট্রে হয়েছে যেই রাষ্ট্রটির ব্যাপারে এই সরকার কখনো স্বামী স্ত্রী, কখনো ভাই বোন, মানে অদ্ভুত অদ্ভুত সব সম্পর্কে ভারতের সাথে তারা সম্পর্কিত হইতে চায়। আমাদের সমস্যাটা সেখানে ছিল না। ওই যে আপনি প্রশ্নটা করলেন যে কিছুই শুরু হলো না, তার আগেই বাংলাদেশি খুন করেছে, এটা আপনি কেন বলছেন? বলছেন এ কারণে যে বাংলাদেশি ব্যাপারে আপনার কোনো দায়বদ্ধতা নাই, ভারতের ব্যাপারে আপনার দায়বদ্ধতা আছে। যে গদিটাতে আপনি বসে আছেন সেই গদিটা আরো ওই যে বেনজির
আজিজ এবং অন্যান্য যে এই আমলাদের কথা বললাম, ব্যবসায়ীদের কথা বললাম, তারা যেমন এক একজন একটা পিলারের মতন ঘিরে রেখেছে এই সরকারকে, টিকিয়ে রেখেছে, একইভাবে ভারত এক্সটার্নাল একটা ফোর্স যেটা এই সরকারকে টিকিয়ে রেখেছে। এখন প্রশ্ন আসতে পারে, মানে রুমিন তো বলবে বিরোধী দল সবসময় ভারত বিরোধী কথা বলে, বিএনপি সবসময় ভারত বিরোধী কথা বলে, বিষয়টা সেরকম না। এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী এবং সেতুমন্ত্রী, যে দুজন জেনারেল আজিজের ব্যাপারে মুখ খুলেছেন, তারা দুজনেই নির্বাচনের পরপর বলেছেন 14, 18, 24 আমরা ক্ষমতায় আছি, ভারত আমাদের পাশে ছিল বলে। এই সরকার বলেছে, এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়ে নির্বাচনের আগে বলে এসছে, আমরা আশা করব আপনারা আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করবেন। আমরা দেখেছি এমপি ক্যান্ডিডেট খোলাখুলি বলছে আমি ভারতের ক্যান্ডিডেট। বাংলাদেশে ভাই 53 বছরে ভারত পক্ষের রাজনীতি, বিপক্ষের রাজনীতি অনেক রকম হয়েছে, কিন্তু এরকম খোলাখুলি আওয়াজ, খোলাখুলি স্বীকারোক্তি, খোলাখুলি বশ্যতা এরকম হয়নি কখনো, এখন হচ্ছে। ধন্যবাদ। জনাব আবু সাইদ খান, আপনার কাছে আসতে চাই। এই ধরনের ঘটনা যে বাংলাদেশের একজন সংসদ সদস্য বিদেশে গিয়ে খুন হচ্ছেন, তার দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় পলিব্যাগে ভরে ফেলে দেওয়া হচ্ছে, এর কাছাকাছি কোনো ঘটনা কি বাংলাদেশের ইতিহাসে ঘটেছে? না, আমি জানি না। এবং আমি তো বিভিন্ন অনলাইনে এবং বিভিন্নভাবে ওয়েবসাইটগুলো ঘেটে দেখার চেষ্টা করছিলাম যে এই ধরনের মানে বাংলাদেশের কোনো এমপি বাইরে গিয়ে খুন হয়েছে কিংবা ভারতে অন্য কোনো দেশের এমপিরাও খুন হয়েছে এমন ঘটনা আমি খুঁজে পাইনি। তো এটা খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা, নৃশংস ঘটনা তো বটেই। তো এর পিছনে কি রহস্য আছে আমরা জানি না। তো এখানে দায়িত্বটা হচ্ছে বাংলাদেশের এমপি ভারতের মাটিতে খুন হয়েছে, অতএব ভারত এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের দায়িত্ব হচ্ছে যৌথভাবে যুক্তভাবে এটাকে ফাইন্ড আউট করা, রহস্যটাকে উন্মোচন করা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যেটা আপনি বলেছেন যে এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে যে ভারতীয়রা খুন করেছে না বাংলাদেশিরা খুন করেছে। খুনি তো খুনি, খুনি ভারতীয় কি বাংলাদেশি এটা তো কোনো বিবেচ্য বিষয় না, যেটা খুন হয়েছে। এবং এই খুন হওয়ার পিছনে আরো কোনো রহস্য আছে কিনা, নিশ্চয়ই কোনো রহস্য আছে, সেগুলোকে খুঁজে বের করা দরকার। ভবিষ্যতের প্রয়োজন নেই এবং আমাদের এখানে স্বচ্ছতা, জবাবদিহিতাকে নিশ্চিত করার জন্যই এটাকে খুঁজে বের করা দরকার। কেন তিনি ভারতে গিয়েছিলেন এবং ভারতে যাওয়া তার কেন, এই সমস্ত রহস্যগুলো আমাদের জানা দরকার। কেন গিয়েছিলেন, এবং এখানে রুমিন ফারহানা আছেন, আমি জানি না যে ভারতে যেতে হলে বোধহয় কোনো পার্লামেন্ট সদস্য স্পিকারকে অবহিত করতে হয় সম্ভবত। তো এই ব্যাপারে তো অবহিত করা হয়েছিল কিনা, কিংবা তিনি কি কোনো রাষ্ট্রিক প্রয়োজনে গিয়েছিলেন কিংবা ব্যক্তিগত কোনো ব্যবসায়িক প্রয়োজনে গিয়েছিলেন, এই সমস্ত কিছুই আমার মনে হয় যে খুঁজে বের করা দরকার এবং এই রহস্য উন্মোচন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যে কোনো ব্যক্তি, তিনি এমপি তো বটেই, এমপির বাইরেও যারা এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের বিচার হওয়াটা খুবই জরুরি মনে করি। সেটা ভারতীয়দের হাতেই খুন হোক আর বাংলাদেশিদের হাতেই খুন হোক, যার হাতেই খুন হোক, খুন তো খুনি। অতএব এইটা নিয়ে আমার মনে হয় যদি বিতর্ক করা হয় কিংবা এমপি, রাজনৈতিক দল, সরকারি দল, বিরোধী দল এটা নিয়ে যদি বিতর্ক করে, তাহলে আমার মনে হয় যে আসল রহস্য এবং এই খুনের রহস্য সেটা প্রভাবিত হতে পারে এবং এখানে এজেন্সিগুলো প্রভাবিত হতে পারে। ওই ধরনের বিতর্ক আমার মনে হয় থামানো উচিত, কারো এই ধরনের বিতর্ক করা উচিত না, বরং সরকার এবং বিরোধী দল এবং দায়িত্বশীল ব্যক্তিরা যে যেখানে আছে তারা তাদের অবস্থান থেকে এর বিচার চাওয়া উচিত এবং এই রহস্য উন্মোচনের জন্য তাদের প্রত্যেকের সহযোগী মনোভাব থাকা দরকার। জনাব সাইদ খান, এখানে জেনারেল আজিজের প্রসঙ্গ এরই মধ্যে এসেছে। জনাব জর্জ যেটা বলছিলেন যে বাংলাদেশের একজন কর্মকর্তার দুর্নীতির ব্যাপারে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথা কেন, এই প্রশ্নের আপনার কাছে উত্তর আছে কিনা? একটা বিষয়টা হচ্ছে যে দুর্নীতি কিংবা তার কারো বিরুদ্ধে যদি অস্বচ্ছতা, দুর্নীতি, অনিয়মের অভিযোগ আনে, আমাদের রাষ্ট্র দায়িত্বটা কি হচ্ছে সেটাকে খতিয়ে দেখা, সেটাকে তো অগ্রাহ্য করা না কিংবা এটাকে তো ধামাচাপা দেওয়া না, এটা খতিয়ে দেখা দরকার। এই ধরনের অভিযোগের কথা কিংবা এই সাবেক সেনাপ্রধানের কথা কিন্তু কেবলমাত্র যুক্তরাষ্ট্র বলে নেই, ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা এবং বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বিষয়টা কিন্তু সামনে এসেছে এবং তুলে ধরা হয়েছে
এবং আমার মনে হয় যে আমাদের গরজেই এটাকে নতুন করে হলো এটা দেখা উচিত, কেন তার ভাইরা, অপরাধী ভাইরা কি করে তারা মুক্তি পেলেন এবং কি করে তাদেরকে বিদেশে পাঠানো হলো। এই যে এখানে যে অস্বচ্ছতা এবং যে গোজামিল রয়েছে সেগুলা মানে আমাদের স্বার্থেই, আমাদের সামনের দিকে পথ চলার স্বার্থে এগুলাকে খুঁজে বের করা দরকার। এবং এই ব্যাপারে আমার মনে হয় যে এটা পারে কিনা, যুক্তরাষ্ট্র এটা করতে পারে কিনা, করা উচিত হয়েছে কিনা, সেটা আর একটা বিতর্ক। কিন্তু আমি সেই জায়গাটা না, আমি মনে করি যে আমাদের গরজেই, আমাদের যেখানে আমাদের শাসন প্রশাসনের মধ্যে, আমাদের অর্থনীতিতে যে অস্বচ্ছতা, যেখানে গোজামিল আছে, এগুলা দূর করতে হবে এবং এখানে আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠাটা দরকার। এবং রাষ্ট্রের কোনো এজেন্সির সাবেক হোক আর প্রধান হোক, যে যখন তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠে, সেই অভিযোগ যখন খণ্ডিত করা সম্ভব হয় না, তখন সে দায়টা কিন্তু আমাদের সব রাষ্ট্রের উপর এসে পড়ে। অতএব রাষ্ট্র এই ধরনের দায় যাতে রাষ্ট্রের ঘাড়ে কখনো কেউ দিতে না পারে, এই ব্যাপারে আমার মনে হয় এখনই সতর্ক হওয়া উচিত। ঘটনা অনেক ঘটেছে, ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না, সমস্যাকে আড়াল করা যাবে না, বরং এটা সমাধান কিভাবে করা যায় এই পথে আমাদের অগ্রসর হওয়া উচিত বলে আমি মনে করি। জি, জনাব জর্জ, আপনার কাছে ফিরে আসি। এই যে প্রশ্নটা আসলে, যে যখন এই ধরনের একটা অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে উঠে যায়, বাংলাদেশের কি একটা দায়িত্ব নেই ব্যাপারে একটা তদন্ত করে দেখার যে আসলে কি হয়েছিল, কেন গোড়াতে এই অভিযোগগুলো আসলো? তার আগে আমি রুমিন ফারহানা এর আগে একটু আলোচনা করেছে, সেটা আমি বলতে চাই। কেন ঘুরে ফিরে যখন আমরা একটা আলোচনায় আসি, যেভাবেই হোক না হোক এর ভেতরে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু রাজনৈতিক বিষয় উত্থাপন করা হয়। এখন আনার ভাই ওইখানে গেল, এটা কি রাষ্ট্রীয় সফর ছিল নাকি ওনার ব্যক্তিগত সফর ছিল? রাষ্ট্রীয় সফর হলে এটা রাষ্ট্র একটা রাষ্ট্রের সাথে আর একটা রাষ্ট্রের সম্পর্ক, সেখানে আমি ব্যক্তি হিসাবে যদি কোনো রাষ্ট্রে যাই, সেইখানে সেই রাষ্ট্রের সাথে আমাদের রাষ্ট্রের সম্পর্কের আমার কোনো ক্ষতিগ্রস্ত হবার ফলে তো আমি সেই দুই রাষ্ট্র সেটা দায় দায়িত্ব নিতে পারে না। তো উনি হয়তো ওনার ব্যক্তিগত কাজে গিয়েছেন, যে এরকম একটা অঘটন ঘটেছে। এই ক্ষেত্রে রাষ্ট্রের পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রে প্রশ্ন তোলা, এটা যে একটা কত বড় অবিবেচনা প্রসূত কথা এবং কতটা রাজনৈতিক কথা, এগুলোকে দেশের মানুষ বোঝে। আমি সাইদ ভাইয়ের সাথে একমত যে এর সাথে আপনার রাষ্ট্রের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই সম্পর্কের সাথে এই ঘটনার কোনো সংযুক্তি নেই। হিনিয়াস ক্রাইম, যারা ক্রিমিনালস, যারা এগুলো করেছে, তাদেরকে বের করার জন্য দুই দেশই সচেষ্ট এবং অবশ্যই তাদের শাস্তি নিশ্চিত করার জন্য সবাই কাজ করবে বলে আমি আশা করি। এবং এই বিষয়টা নিয়ে মানে অন্যায্যভাবে রাজনৈতিক কিছু কথাবার্তা না বলাটাই শ্রেয়। আপনি বলছেন যে আওয়ামী লীগের দায় আছে কিনা কিংবা দুর্নীতির তদন্ত, অবশ্যই আছে, থাকবে না কেন? আমি সবসময় বলি কেন থাকবে না। জেনারেল আজিজ যদি সামরিক বাহিনীর কেনাকাটার যে সমস্ত বিষয়, এইগুলোর সাথে উনি যুক্ত থাকেন এবং উনি যুক্ত থাকা অবস্থায় যদি এইগুলো অনিয়ম কিংবা অনিয়মতান্ত্রিক কোনো ঘটনা ঘটে থাকে, সেইগুলো যদি প্রমাণ সাপেক্ষে সংক্ষুব্ধ কোনো ব্যক্তি আদালতের আশ্রয় নেয়, অবশ্যই এটা বিচারের আওতায় আসবে। এখন এটা কাউকে না কাউকে তো আসতে হবে। এখন সব প্রণোদিত হয়ে কে করতে পারে? দুর্নীতি দমন কমিশন। সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কতটা কাজ করছে, কতটা কাজ করছে না, সেই বিষয়ে আসলে আলোচনার প্রয়োজন আছে এবং আলোচনার দাবি রাখে। কিন্তু আমার মনে হয় এই বিষয়ে আমার থেকে রুমিন ফারহানা আরো বেশি বলতে পারবে। প্রতিরক্ষা মন্ত্রী তো স্বয়ং প্রধানমন্ত্রী, আপনার মনে হয় দুদকের সেই সক্ষমতা আছে? অফকোর্স, দুদক একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। দুদক যদি মনে করে যে এই মামলা কনস্টিটিউট হওয়ার ক্ষেত্রে তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, তারা যে কোনো সময় করতে পারে, এখানে কেউ বাধা দেবে না। বাংলাদেশের অনেক বড় বড় এমপি, অন্যান্য মন্ত্রী, তাদের বিরুদ্ধে দুদক তদন্ত করেছে, সাজা হয়েছে, হাজী সেলিম সাহেব জেল পর্যন্ত গিয়েছেন, নানান রকম ঘটনা ঘটেছে। এখন এই বিষয়টাকে ব্যাখ্যা দেয়া কিংবা তল্পিবাহক এই কথাগুলো বিএনপি বলবে, এটাই স্বাভাবিক। রুমিন ফারহানা এই জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে, আমি নিশ্চিত। তবে আমি দয়া করে বলবো যে যেই বিষয়টা ফ্যাক্ট ওইটাই বলবেন, এর সাথে অনাকাঙ্ক্ষিত রাজনীতির মিশ্রণ ঘটনাটা বোধহয় ঠিক হবে না। রুমিন ফারহানা, রাজনৈতিক মিশ্রণ এখানে অনাকাঙ্ক্ষিত, আপনার কি মনে হয়েছে? আমি খুবই বিনীতভাবে বলি, শুরুতে সরকারি দল কোনো কিছু শুরুই হলো না, তার আগেই কেন তারা বললেন বাংলাদেশিরাই এই খুনটি করেছে? তাহলে এক, সরকার জানে কারা খুন করেছে। দুই, সরকার জানে কেন খুন করেছে। তিন, সরকার জানে
এই খুনটা নিজের দেশে করলে নিরাপদ হবে না, তাই পাশের দেশে পাঠিয়ে করিয়েছে। 4, এই পুরা খুনের সাথে তাহলে সরকার জড়িত। আই এম সরি, মানে একজন আইনজীবী হিসেবে প্রাথমিকভাবে একদম অন দ্য ফেস অফ দ্য কেস আমার এগুলোই প্রশ্ন মাথায় আসবে। সরকার যদি এত দৃঢ়তার সঙ্গে বলতে পারে বাংলাদেশিরাই খুন করেছে, তার মানে সরকার পুরা বিষয়টা জানে। তাইলে আর এখন রাগঢাক করে না করে, গুড়গুড় না করে বলে দিলেই হলো। আপনি পুরো সরকারকে কেন এর সাথে সংযুক্ত করছেন? না হলে বলছে তো কোন একজন ব্যক্তি। আচ্ছা, যেই ব্যক্তি বলেছেন তিনি সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় আছেন এবং তিনি সেই পদাধিকার বলেই কথা বলেছেন, অর্থাৎ তিনি সরকারের যেই বয়ান সেটাই উনি সামনে এসে বলেছেন। আমি তো ওই ব্যক্তিকে খুনি বলতে পারবো না, কিন্তু আমার বলতে হবে ওনারা জানেন। এই মেশিনারি, স্টেট মেশিনারিজের সঙ্গে যারা যুক্ত, সরকার পরিচালনার সঙ্গে যারা যুক্ত, তারা জেনে শুনেই বলছেন এই ঘটনাটা ঘটিয়েছে। না হলে আহারে ভাই, আপনি আমার দেশের মানুষের ঘাড়ে যে দোষটা দিলেন সবকিছু শুরুর আগে, সেটা কিসের ভিত্তিতে দিলেন? এই প্রশ্নটা তো জবাব দিতে হবে। কেন আপনি বললেন বাংলাদেশের? তাহলে আপনি জানেন। আপনি তো বললেন বাংলাদেশিরা, তাহলে আপনি জানেন। আপনি যদি বলতেন যেই খুন করে থাক বিচার হবে, যেই খুন করে থাক আমরা ধরার চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি তদন্ত করে বের করার, সেটুকু বললে ন্যায্য বলা হতো। কিন্তু আপনি যেহেতু বললেন বাংলাদেশিরা খুন করেছে, কোনো ভারতীয় যুক্ত নয়, তাহলে আপনি জানেন কোনো ভারতীয় যুক্ত নয়, কথাটা কি বলা হয়েছে? বাংলাদেশিরাই খুন করেছে। বাংলাদেশিরা খুন করে থাকতে পারে? হ্যাঁ, না থাকতে পারে না, বাংলাদেশিরাই খুন করেছে, তাহলে আপনি জানেন। আচ্ছা দেখুন, আরেকটা বিষয়, রাজনৈতিক বাইরে তো কিছু নয়। আপনি ব্যাংক খাত নিয়ে আলোচনা আমরা শুরু করেছিলাম, এরপর সেটা জেনারেল আজিজে গেল, সেটা এমপি আনারে গেল, সেটা আমলাদের গাড়ি আনা আলোচনায় গেল, নানান দিকে আলোচনা গেল। একটা বিষয় তো নিশ্চয়ই মঞ্জুর আপনি বুঝতে পারছেন যে একটা কথা আছে না, যে থিংস আর ফলিং অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। আমাদের এখন সেই অবস্থা, সব কিছু ভেঙে পড়ছে। কেন্দ্র মনে করছে যে তারা নিয়ন্ত্রণ করতে পারছে, কিন্তু কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারছে না। একটা সময়ে ঋণ খেলাপি একটা কাগুজে ব্যাপার ছিল, কাগজে কলমে। আচ্ছা, ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, ব্যাংকের কাছে টাকা নাই, ব্যাংক থেকে এত লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এগুলো না এতদিন আমরা সংবাদপত্রে পড়তাম, টকশোর টেবিলে চা খেতে খেতে আলোচনা শুনতাম। এখন কিন্তু আপনি নিজে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছেন না। এখন কিন্তু ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা বলছে ব্যাংক খুলতে পারবো না ভাই, খুইলা মার খাবো নাকি। এই যখন অবস্থা, তখন কিন্তু ওটা আর দূরের বিষয় না, ওইটা আর টেলিভিশন। আমার ড্রাইভার তুলতে পারে নাই, আপনি পারছেন কিনা? আমি তো দেখেন, আমার হচ্ছে প্র্যাকটিসের টাকা, ক্যাশ টাকা, সুতরাং আমি রিসেন্টলি ব্যাংকে যাইও নাই, ব্যাংক থেকে আমার টাকাও তুলতে হয় না, আমি জানি না। আর আমার যেটা, সেটা বিদেশি ব্যাংক, সেটা মন্দ ঋণও নাই, দেউলিয়া হওয়ারও কিছু নাই। একটু জনাব সাইদের কাছে, সাধারণ মানুষ কি করবে? সাইদ সাহেব একটু বলুন। জনাব সাইদ খান যদি কিছু যোগ করতে চান খুব সংক্ষেপে। না, আমার মনে হয় কি, যে দেশের আজকের যে বাস্তবতা, এই বাস্তবতার সংকট, সেটা অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট, সামাজিক সংকট, দুর্নীতি, আইন শৃঙ্খলার অবনতি, এসব বিষয়গুলোকে স্পষ্ট করা দরকার। এবং সেগুলোকে চিহ্নিত যদি আমরা করতে না পারি এবং এইগুলোকে নিয়ে যদি আমরা বিতর্ক করি, তাহলে সমাধান হবে না। এবং এই উদ্যোগটা সরকারকেই নিতে হবে। এবং আমার মনে হয় আর কিছু ধামা চাপা দেওয়ার সুযোগ নেই, যা কিছু ঘটছে সেগুলোকে চিহ্নিত করা এবং এই ব্যাপারে সবাই এগিয়ে আসাটা হচ্ছে সময়ের দাবি বলে আমি মনে করি। এবং এই ব্যাপারে আমারও মনে হয় রাগ ঢাক করা ঠিক না। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো সমাধানের জন্য সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি।